মিন্টু রোড নিয়ে যাওয়া হয় ডিবিতে। উনি আমাকে বলে দোয়া ইউনুস পড়েন, আমার পরিবারের কাছ থেকে আমাকে ছেড়ে দিবে এই বাবদ 14 লাখ টাকা নেয় একবার। পরবর্তীতে 5-6 লাখ টাকা ডিবিতে নেওয়া হয়। তারা ভয় পাইছিল যে আমি সাংবাদিকদের সাথে যদি মুখ খুলি, সাংবাদিকদের সামনে কথা বলি, তাহলে তাদের এই নির্যাতন নিপীড়নের কথা যদি জনসম্মুখে চলে আসে, তারা জবাব দিতে পারবে না বা সরকার বিব্রত হবে। এখন যদি আপনাকে মামলা ছাড়া আমরা ছেড়ে দেই, তাহলে প্রশাসন প্রশ্নবিদ্ধ হবে। পরবর্তীতে যেই এজাহারের ফাইলটা ছিল, এইটা পুলিশের দিকে উনি ছুঁড়ে ফেলে দেয়, বলে যে এই ধরনের ফ্যাক্ট মামলা আমার এজলাসে আপনি আর কখনো নিয়ে আসবেন না। কেরানীগঞ্জ থেকে আমাকে কাশিমপুর জেলখানাতে প্রেরণ করা হয়। আপনি তো আয়নাগর থেকে আপনার জিনিসপত্র বুঝিয়ে দেওয়া হলো, তারপর আপনার কথা নিয়ে যাওয়া হয়? জি, আয়নাগর থেকে আমার জিনিসপত্র বুঝিয়ে আমাকে যে কথাগুলো আমি বললাম, বলার পরে আমাকে সিঁড়ি দিয়ে পুনরায় উঠানো হয়। কলেপসেবল একটা গেট খোলা হয়, তারপরে আমাকে বের করে একটা গাড়িতে উঠানো হয়। গাড়িতে উঠানোর পরে গাড়িটা চলতে থাকে। তখন কি আপনার চোখ খোলা ছিল? না, চোখ বাঁধা। আগে যেভাবে আটক করেছে ঠিক সেইভাবে না, ওই সময় একটা কাপড় দিয়ে চোখ বাঁধা। গাড়িটা চলতে থাকে, মোটামুটি 4-5 মিনিট চলার পরে ওনারা আমার চোখটা খুলে দেয়। তখন হ্যান্ডকাপ পরা, চোখটা খুলে দেওয়ার পরে সামনে যিনি বসা ছিলেন ড্রাইভারের অপোজিটে, ওনার কাছে আর্মস ছিল, সিভিল ড্রেসের মধ্যে ছিলেন। উনি আমাকে বললো, শেখ মোহাম্মদ সেলিম, আপনার কোনো জিনিস কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই, মোবাইল মানি ব্যাগ আমাদেরকে কিছুই দেওয়া হয়নি। তখন আমি বলি যে আমার কিচ্ছু লাগবে না, আপনারা আমাকে ছেড়ে দেন। তো বললো যে পরে আর উনি কোনো উত্তর দেয় নাই। তখন আমি দেখতে পারি আমার পাশে আর একজন আছে, ওনাকেও এইভাবেই হয়তো ওইখান থেকে বের করে আনছে। আর আমার এই পাশে আরেকজন বসা, ওনার কাছে একটা আর্মস আছে, উনিও সিভিলে, বাট ওনাকে উপজাতির মতো আমার মনে হয়েছে। তখন আমি দেখতে পেলাম যে আমাকে মিন্টু রোড নিয়ে যাওয়া হয় ডিবিতে। মিন্টু রোড নিয়ে যাওয়ার পরে ওনারা ওইখানে ঢোকার পরে মিন্টু রোডে যে পুরাতন একটা ভবন আছে, ওইখানে আমাকে নামানো হয়। অল্প একটু সিঁড়ি দিয়ে ওঠার পরে ভিতরে প্রবেশ করার পরে এন্ট্রি করার যে ফাইল আছে, ওইখানে আমার নামটাম লেখানো হয়। তারপর একটা লোহার পিঞ্জারার মতো আছে, সেল আছে, লোহার পিঞ্জারাও আছে, ওইখানে আমাকে ঢুকানো হয়, আমাকে এবং আরেকজন যে ছিল উনি। তখন মেবি রাত্রে তৎকালীন আসাদুজ্জামান মিয়া ঢাকার কোন দায়িত্বে ছিলেন আমি জানি না, পুলিশের, উনি আসার পরে আমি ওনাকে দেখে, ও যেহেতু অনলাইন অ্যাক্টিভিস্ট বা আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমি ওনাকে চিনতে পারি। আমি ওনাকে বলি যে স্যার, আমি একজন প্রবাসী ব্যবসায়ী, আমাকে দীর্ঘদিন যাবৎ বাড়ি থেকে উঠিয়ে আনার পরে আমাকে কোথায় রাখছে আমি জানি না, আমার পরিবারও জানে না। তখন উনি কোনো রেসপন্স করে নাই, উনি চলে যায়। তারপরে যিনি আমার খাতাতে এন্ট্রি করছিলেন, ওনাকে দেখে খুব দিনদার মনে হয়েছিল, জুব্বা টুব্বা পরা। তো আমি ওনাকে বলি যে আপনি আমার পরিবারকে একটু নক দিয়ে বলেন যে আমাকে মিন্টু রোড নিয়ে আসা হয়েছে, যেহেতু দীর্ঘদিন ওনারা জানেন আমি কোথায়। তো উনি আমাকে বলে দোয়া ইউনুস পড়েন। উনি আর কল দিল না, জাস্ট এতটুকু। পরবর্তীতে এই সেল থেকে আমাকে পুনরায় ছোট একটা সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেই সেলের মধ্যে খুব ভয়াবহ অবস্থা। 10 ফিট বাই 10 ফিট একটা জায়গার মধ্যে 70 জন 80 জন লোককে গাদাগাদি করে একবারে প্রবেশ করানো হয়। দাঁড়ানোর মতো স্পেস নাই, দুর্গন্ধ। তো আমি একেবারে নার্ভাস ফিল করি, আমার প্রেশার লো হয়ে যায়, আমি খুবই অসুস্থ হয়ে যাই, আমার খুব বমি আসে। পরবর্তীতে দিন যায়, ওনারা ডেকে নেয় টর্চার করার জন্যে। আমার পরিবারকে ফোন দেওয়া হয়, আমার পরিবারের কাছ থেকে আমাকে ছেড়ে দিবে এই বাবদ 14 লাখ টাকা নেয় একবার। পরবর্তীতে 5-6 লাখ টাকা ডিবিতে নেওয়া হয়। ওনারা অফার করে যে আমাকে ছেড়ে দিবে, আমাকে দিয়ে আমার ভাইয়াকে কল করানো হয়। 14 লাখ টাকা আপনি কিভাবে কাকে দিয়েছেন স্মরণে আছে কিনা বলতে পারেন? ওদের কোনো পরিচয় তো আসলে ওনারা কোনো আইডি ইউজ করতো না, নাম লেখা নেই, ওনারা নর্মাল ড্রেসের মতো, ওনারা নাম কেউই আসলে তাদের পরিচয়টা আমাদের কাছে দিত না। ওনারা বলে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পরে কন্টেইনারের মতো ছোট ছোট রুমের মধ্যে আমাকে নিয়ে যেত। ওইখানে জিজ্ঞাসাবাদের নামে আমার পরিবারকে কল করানো হতো, আমাকে ছেড়ে দেওয়া বাবদ 14 লাখ টাকা নেই। পরবর্তীতে আরো 5-6 লাখ টাকা ওনারা নেয়। তখন কি আপনি মুক্তি পেয়েছিলেন টাকা? না, ওনারা আমাকে ছাড়ে নাই। টাকাটা নেওয়ার পরে ওনারা আমি যখন বলি যে স্যার আমাকে কবে ছাড়বেন, তখন ওনারা আমাকে বলে যে আপনার পরিবার সাংবাদিকদের কাছে আপনার বৃত্তান্ত তুলে ধরছে, আপনি নিখোঁজ হয়েছেন, আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে,
এখন যদি আপনাকে মামলা ছাড়া আমরা ছেড়ে দেই তাহলে প্রশাসন প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আপনাকে ছোট্ট একটা মামলা দিয়ে আমরা কোর্টে প্রেরণ করব, জামিনে বের হয়ে সুন্দর সাধারণ জীবনযাপন করবেন, সরকারের বিরুদ্ধে আর কোনো লেখালেখি করবেন না, কারো কাছে কোনো বিষয়ে আসলে উচ্চবাচ্য করবেন না, সরকারের বিরোধিতা করবেন না। তো আপনি ওখান থেকে কি মামলা দেওয়া হয়েছিল আপনাকে? পরবর্তীতে ওনারা কি মামলা দিছে আসলে বিষয়টা আমি প্রথম জানতে পারিনি। আমাকে একদিন আপনার কোর্টে পিজন ভ্যানে উঠানো হয়, সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হয় মেবি। তো প্রতিমধ্যে একজন পুলিশ অফিসার উনি আমাকে দেখে কান্না করে উঠে, বলে যে তোমার মতো আমার একটা ছেলে আছে। আমি বলি যে আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী। তো উনি আফসোস করে পরে আমার পরিবারের নাম্বার নিয়ে ওনারা কল দেয় যে ওনাকে আজকে কোর্টে উঠানো হচ্ছে। কোর্টে উঠানোর পরে আমার পরিবার আসলে আইনজীবীকে ফোন করা হয়। ওনারা যেহেতু জানতো যে আমাকে ডিবিতে রাখা হয়েছে, আইনজীবী ওইখানে উপস্থিত হওয়ার আগেই আমাকে পার্সোনাল একটা রুমে জজ ডেকে নিয়ে যায়। যখন জজ ডেকে নিয়ে যায় আমার কাছে জানতে চাওয়া হয় যে শেখ মোহাম্মদ সেলিম, কোতোয়ালিপাড়ায় বোমা পুঁতে রাখা বা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মূলে আপনি ছিলেন। আপনি ওই ঢাকাতে কুড়িল ফ্লাইওভারের নিচে আপনি লিফলেট বিলি করতেছিলেন, শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আপনি অর্থ কালেকশন করতেছিলেন। এই ব্যাপারে আপনার কি, এই অভিযোগের ব্যাপারে আপনার কি মন্তব্য? তো আমি বলি যে স্যার আমি একজন প্রবাসী ব্যবসায়ী, আপনি আমার পাসপোর্ট নাম্বার চেক করতে পারেন। আরেকটা জিনিস উল্লেখ করে ওনারা যে আমি সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর প্রবাসী। তো আমি বলি যে স্যার আপনি আমার পাসপোর্ট নাম্বার চেক করেন, আমি কখনো আদৌ সিঙ্গাপুরে যাই নাই এবং আমার ভাইও মালয়েশিয়াতে গিয়েছিল, আমরা দুই ভাইয়ের কেউ কখনো সিঙ্গাপুরে যাই নাই। আর আমাকে যে মামলার বিবরণী যেটা আপনি দিয়েছেন এর সাথে বিন্দু পরিমাণ কোনো প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি জড়িত না। আমি বাংলাদেশে খুব সীমিত সময়ে এসেছি, আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, বাট বাংলাদেশে আমার তেমন কোনো রাজনৈতিক পরিচয় নাই যেটার জন্য আসলে ওনারা আমাকে এইভাবে টর্চার করবে, নির্যাতন করবে। আমাকে যেই পরিমাণ নির্যাতন করা হয় আমার মনে হয়েছিল যে পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ এই ধরনের টর্চার করে না। তখন জজ খুব আপসেট হয়ে, উনি খুব মর্মাহত হয়ে আমাকে জিজ্ঞেস করে আপনাকে কোথায় টর্চারটা করা হয়। তখন আমি বলি যে তাহলে আমার প্যান্ট খুলতে হবে, আপনাকে যদি ডিটেলস আমি দেখাই, বা আমার শার্ট খুলতে হবে, প্যান্ট খুলতে হবে। তখন উনি বল থাক আমি বুঝতে পারছি। তখন উনি আমার পাসপোর্ট নাম্বার নেই একেবারে প্রথম থেকে 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি যে কয়টা পাসপোর্ট ইউজ করি উনি সমস্ত পাসপোর্টের নাম্বার আমার কাছে জানতে চাই। আমি যখন দেই উনি ওনার ল্যাপটপে ক্লিক করে পরবর্তীতে যেই এজাহারের ফাইলটা ছিল এইটা পুলিশের দিকে উনি ছুঁড়ে ফেলে দেয়, বলে যে এই ধরনের ফেক মামলা আমার এজলাসে আপনি আর কখনো নিয়ে আসবেন না। যেই মামলার সাথে আসামি এবং আসামির প্রবাস জীবন কোনোটাই আসলে মিল নাই, সুতরাং এই ধরনের ফেক মামলা আমার কাছে নিয়ে আসবেন না। আর উনি একটা কাগজের মধ্যে লিখে দেয় যে আমাকে বলে শেখ মোহাম্মদ সেলিম আপনি উচ্চ আদালতে যান, মামলার মেরিট আপনার পক্ষে, আপনি নিশ্চয়ই জামিন পাবেন, বাট আমি আপনাকে জামিন দিতে পারবো না যেহেতু এই এখতিয়ার আমার নাই। তখন আমি বলি যে ওনারা আমাকে আবারও কি টর্চার করবে? তখন উনি এখানে লিখে দেয় যে শেখ মোহাম্মদ সেলিমকে পরিবারের সামনে সাবধানতার সহিত জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ করা হচ্ছে। 14 দিনের রিমান্ড চাইছিল ডিবি থেকে, তো উনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং বলে যে সাবধানতার সহিত জিজ্ঞাসাবাদ এবং যেই অবস্থাতে শেখ মোহাম্মদ সেলিমকে আমার এজলাস থেকে রিমান্ডের নেওয়া হচ্ছে পুনরায় এই অবস্থায় ওনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে, কোনো প্রকার শারীরিক টর্চার করা যাবে না। তো উনি এটা আমার সামনে লিখে দিয়ে একটা সিল মেরে দেয়। পরবর্তীতে আমার উকিল এসে হাজির হয়, তো পরে উকিল বলে যে যেহেতু 4 দিনের হয়েছে আপনি যান, টেনশন করেন। তখন আমাকে ওইখান থেকে ডিবিতে নিয়ে যাওয়া হয় রিমান্ডে। 3 দিনের দিন ওনারা আমাকে কোর্টে উঠায়। 4 দিন ওনারা 4 দিন সময় ওনারা পার করেন, 3 দিনের দিন আমাকে কোর্টে উঠিয়ে কেরানীগঞ্জে প্রেরণ করে। কেরানীগঞ্জ থেকে আমাকে কাশিমপুর জেলখানাতে প্রেরণ করা হয়। কাশিমপুর থেকে পরবর্তীতে আমি জজকোর্ট থেকে জামিন নিয়ে জি না ঢাকা জজকোর্ট থেকে, যেহেতু আমার মামলাটা ঢাকা থেকে দেওয়া হয়েছে, ওই মামলাটাই দিয়েছে। জি, কুড়িল ফ্লাইওভারের নিচে আমি অর্থ কালেকশন করতেছিলাম, লিফলেট বিলি করতেছিলাম। আমি সিঙ্গাপুর প্রবাসী, প্রত্যেকবার নির্বাচনের সময় আমি দেশে আসছি। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য বিশেষ করে বিএনপি আমাকে অর্থ দিছে, তারেক রহমান বা বিএনপি বা জামাতের অনেক অর্থ আমার অ্যাকাউন্টে ছিল। এই ধরনের আর কি বিস্তারিত অনেক বিবরণী লেখা ছিল।
এই আর কি মামলা। আপনি জামিন পেলেন জজ কোর্ট থেকে, আপনি আটক হয়েছিলেন কত তারিখে? আমি 2016 সালের 29শে মে আমাকে কাপাসিয়া ব্রাক ব্যাংকের পাশে যে জলসিরি বডি গ্রেড ছিল সেখানে আমার অনন্যা ক্লাসিক পরিবহনের বডির কাজ চলতেছিল আমাদের গাড়ির। তাহলে মুক্তির তারিখটা কি আপনার মনে আছে? মুক্তি আমার একেবারে এক্স্যাক্টলি আমার মনে নাই। আমি খুবই আসলে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম। আমার মনে হয়েছিল যে মেবি ডিসেম্বর 2016। আয়নাগর, সেখান থেকে কারাগার, সব মিলিয়ে কতদিন বন্দি দশা ছিলেন? আমার মনে হয়েছিল 7-8 মাসের মতো এইরকম হবে। 7-8 মাস। ওখান থেকে বের হয়ে আপনি কোথায় গিয়েছেন বা বাড়িতে ছিলেন? জি, ওইখান থেকে বা বর্তমানে আপনার মামলার অবস্থাটা কি? ওকে, ওইখান থেকে বের হওয়ার পরে আমার ভাইয়া এবং আমার আর এক ছোট ভাই আছে যিনি জুনিয়র আইনজীবী গাজীপুর কোর্টে, খালাতো ভাই, তারা আমাকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসে। আমাকে রিয়ারেস্ট করার জন্য র্যাব থেকে পারমিশন ছিল, লেটার ছিল। তখন যিনি ওই সময় যিনি জেলার ছিলেন উনি আমার বিষয়টা শুনে খুবই মর্মাহত হন। প্রবাসী হিসাবে উনি খুবই মানে আফসোস করেন যে এই ধরনের আসলে আশা প্রশাসনের কাছ থেকে উনিও আশা করে না। তো পরবর্তীতে উনি আমাকে সন্ধ্যাবেলা মুক্তি দেয়, যখন র্যাবের অফিসাররা ওইখান থেকে চলে যায়। তখন আমার ভাইয়া আমাকে, আমার দুই ভাই আমাকে ওইখান থেকে নিয়ে আসে। আমি আমার কাপাসিয়ার বাড়িতে চলে আসি 6 নং ওয়ার্ডে। চলে আসার পরে 1-1.5 মাসের মধ্যে আমার একটা লেটার আছে আমার কাছে, ডাকযোগে আসে পিউনের মাধ্যমে। সেটা মেবি সুপ্রিম কোর্ট থেকে, যে আমাকে কোর্ট সারেন্ডার করার জন্য আদেশ করা হয়। তখন আমি আমার উকিলের সাথে কথা বলি, উকিলও খুব বিব্রত হয় এবং আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি ভয় পাইেন না। বাট আমি খুব ভয় পাই যে এবার হয়তো আমাকে আর ছাড়বে না, মেরে ফেলবে। আর ওই সময় আরেকটু প্রবলেম হয়েছিল, বিভিন্ন সাংবাদিকরা আমাকে কল করে। এই জিনিসটা হয়তো বা তারা নজরদারিতে রাখছিল। তারা ভয় পাইছিল যে আমি সাংবাদিকদের সাথে যদি মুখ খুলি, সাংবাদিকদের সামনে কথা বলি, তাহলে তাদের এই নির্যাতন নিপীড়নের কথা যদি জনসম্মুখে চলে আসে, তারা জবাব দিতে পারবে না বা সরকার বিব্রত হবে। এই জন্য তারা আমাকে আসলে পুনরায় কোর্ট সারেন্ডার করার জন্য আদেশ করে। তখন আমি পুনরায় মালয়েশিয়া পালিয়ে যেতে বাধ্য হই। বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি, এটাকে প্রাধান্য দিচ্ছি। বাট আমি এবং আমার পরিবার আমার জীবন নিয়ে এখনো শঙ্কিত। আমি মনে করি যে কোনো সময় এই আওয়ামী দোসররা বিভিন্ন পরিচয়ে হয়তোবা তারা আমাকে হত্যা চেষ্টায় লিপ্ত হতে পারে, এবং ইন্ডিয়ান রয়ের ব্যাপারে যেহেতু আমি মুখ খুলেছিলাম, তারা আমাকে হত্যা করতে পারে। তারপরেও আমি আসলে ভয় পাই না। আমি দেশে আসছি তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে